আয়তঘন পড়াতে গেলে ওই দিকে তাকালে হবে না, ওটা ছবি আঁকলাম, ছবিটা প্রথমেই এঁকে দেওয়া উচিত। আর লেখাগুলো এতটাই ছোট হয়েছে, এইটা তো প্রথম ইন্টারভিউতেই জিজ্ঞাসা করবে, আচ্ছা যদি ক্লাসরুমে 100 জন বাচ্চা থাকে, পেছনের জন দেখতে পাবে তো? আগে চোখের সামনে ভিজুয়াল ব্যাপারটা আনতে হবে, ঠিক আছে, তারপরে সেটার ব্যাপারে ব্যাখ্যা। 3 জন থাকলে 3 জনের সঙ্গে আই কন্ট্যাক্টটা হবে, সেটাও কনফিডেন্স আছে সেটা বোঝায়। এর জন্য আমরা কি করি, বারবার ধরে নোটেশন ইউজ করি, ABC, ঠিক করি তো? সেটাকে প্রথমেই যদি বলে দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখতে সুবিধা হবে। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তা সামনে তো ক্রিসমাস আসছে, সবার বাড়িতেই নিশ্চয়ই কেক টেক আসবে। আজকে ডেট কত? 21। আচ্ছা, সবার বাড়িতেই তো নিশ্চয়ই কেক টেক আসবে, বক্সে করে আসবে। তাছাড়াও তোমরা অনেক রকম অর্ডার করো, বিভিন্ন বক্সে করেই সেগুলো আসে। আচ্ছা, এগুলোর সঙ্গে এই লুডোর ছক্কা বা এই ঘর, এগুলোর কি কোনো মিল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। কিসের মিল আছে? প্রত্যেকেরই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটেই আছে। অর্থাৎ এরা তিনটেই প্রত্যেকেই ঘনবস্তু। আর তাহলে আজকে আমাদের টপিক আয়তঘন। এদের প্রত্যেকেরই আকার আয়তঘনর মতো। তাহলে আয়তঘন এই বস্তুগুলোর মধ্যে যে প্রথমটা মিলটা পেলাম আমরা, যে এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, অর্থাৎ এরা প্রত্যেকেই ঘনবস্তু। তাহলে প্রথম মিলটা হচ্ছে ঘনবস্তু। তাহলে ঘনবস্তু কাকে বলে? যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলা হয়, এবং কিছুটা জায়গা জুড়ে তারা থাকে। আচ্ছা, তাহলে এদের প্রত্যেকেরই মাত্রা 3। আচ্ছা, আর কি কোনো মিল আছে? এদের তল কতগুলো আছে? আচ্ছা, তল কি? প্রথমে বলি আমরা তল কি। তল হচ্ছে কোনো একটা সামতলিক ক্ষেত্র, তাকেই তল বলা হয়। যেমন এই বোর্ড, এটা একটা তল, কিংবা মেঝে বা ছাদ, এগুলো সবই এক একটা তল। তাহলে এগুলোর তল কি? কতগুলো আছে তল? তাহলে এই ঘরটাকে লক্ষ্য করলেই বোঝা যাবে যে মেঝে, ছাদ 2টো আর 4 দেওয়াল, মানে 6টা তল আছে। তাহলে এদের প্রত্যেকেরই তল আছে 6টা। ভালো করে লক্ষ্য করলে বুঝবে যে প্রত্যেকটা তল পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। তাহলে আমরা আয়তঘনের সংজ্ঞায় কি পেলাম? আয়তঘন হলো তাহলে এমনই এক ঘনবস্তু যার প্রত্যেকটি তল আয়তাকার ক্ষেত্র এবং তলগুলি পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। এবার আমরা আয়তঘনের একটা ছবি আঁকি। দেখো, এটা দেখতে একটা বদ্ধ ঘরের মতো হয়েছে বা বক্সের মতো হয়েছে। তাহলে এদের প্রথমেই বলেছি যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, ত্রৈমাত্রিক ফিগার। তল কতগুলো পেয়েছি? 6টি তল। এবার এই যে তলগুলো আছে, তলগুলো কি? এই যে মেঝে, ছাদ, চারদিকে 4টে দেওয়াল, এগুলোই হচ্ছে এক একটা তল। এই যে তলগুলো যে রেখাংশের মাধ্যমে পরস্পরকে ছেদ করছে তাকে বলা হয় ধার বা কিনারা। তাহলে কতগুলো কিনারা পেতে পারি আমরা এখানে? নিচের 4টে, ওপরের 4টে, আর এই 4টে দেওয়ালের 4টে। তাহলে ধার বা কিনারা কতগুলো আছে? 12টা। 4টে, 4টে 8টা, 4টে 12টা। আচ্ছা, এই ধারগুলো যে পয়েন্টে এসে মেশে, সেই পয়েন্টগুলোকে কি বলে? শীর্ষবিন্দু বা ভার্টেক্স। তাহলে কতগুলো শীর্ষবিন্দু আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা শীর্ষবিন্দু আছে। এবার বলো তো, এদের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? মানে ওই যে ধরো বক্সটা এসছে, সেটাকে ঢাকা দিতে যতটা পরিমাণ কাগজ লাগতে পারে, সেটাই হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল।
তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? তাহলে এটাকে যদি ঢাকা দিতে হয় তাহলে প্রত্যেকটা তলকে ঢাকা দিতে হবে। তার মানে প্রত্যেকটা তলকে ঢাকা দিতে গেলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফলকে তাহলে আমাকে যোগ করতে হবে, তাহলে আমি সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি করে বের করব? সমগ্রতলের ক্ষেত্রফল মানে তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল বের করে সেটার সমষ্টি, সেটাই সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার মেঝের যা ক্ষেত্রফল হবে, যেহেতু ছাদটা প্যারালালি আছে মেঝের সঙ্গে, তাহলে ছাদের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিলাম আমরা, প্লাস এবার এই দুটো সাইডের ক্ষেত্রফল কি করে বের করব? প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। এটাও দুদিকে সেম হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, প্লাস এবার সামনের তল আর পেছনের তল এর ক্ষেত্রফল কীভাবে হবে? 2 ইন্টু তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, টু ইন্টু করা হলো, কারণ হচ্ছে পিছনের দেওয়ালটারও ক্ষেত্রফল একই হবে, সেই জন্য এটা বর্গ একক। আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা তো আমি এমনিই বলে দিলাম। এটা কী করে এসছে সেটা তো সবাই জানো, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর ক্ষেত্রফলের একক তো বর্গ একক হয়, সেই জন্য এককটা হলো বর্গ একক। তাহলে এটাই হলো এর সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এর আয়তন কি করে বের করতে পারি? আয়তন মানে কি? এর আয়তন বের করা মানে কি? এর মধ্যে কতগুলো মানে যদি কতটা পরিমাণ বস্তু এর মধ্যে থাকতে পারে, সেটাই হচ্ছে এর আয়তন। তাহলে আয়তনটা আমি কীভাবে বের করতে পারি? ধরো এর মধ্যে আমি বালি ঢালছি, প্রথমে বালি ঢালি, তাহলে এটা কতটা জায়গা দখল করবে? শুধু মেঝেটুকু দখল করবে। তারপরে যখন ধীরে ধীরে আমি আস্তে আস্তে আরও বালি ঢালতে থাকবো, তখন আস্তে আস্তে উচ্চতা বরাবর সেটা বাড়তে থাকবে। তাহলে আয়তন কি হলো? প্রথমে দখল করলো দৈর্ঘ্য, এই মেঝেটা, তার মানে এদের মেঝের ক্ষেত্রফলটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপর ধীরে ধীরে যখন উচ্চতা গেইন করতে থাকবে, তাহলে আয়তন কি হলো? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। আর আয়তনের একক কি? ঘন একক। আচ্ছা, এই সমস্ত সূত্রগুলো আজকে আমরা পড়লাম এবং আয়তঘন কি সেটা আমরা আজকে জানলাম। পরের দিন এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব। একটু নার্ভাসনেস ছিল, আর সবচেয়ে বড় কথা নার্ভাসনেসের থেকে বড় কথা কথাগুলো খুব আস্তে আস্তে করে হচ্ছে, আচ্ছা, যেটা অতটা ইন্টারেস্টিং লাগছে না। অনেকে ঘুম পেয়ে যাবে, খুব লাউডলি বলতে হবে, আর ওই দিকে তাকিয়ে বলা যাবে না। আর লেখাগুলো এতটাই ছোট হয়েছে, এইটা তো প্রথম ইন্টারভিউতেই জিজ্ঞাসা করবে, আচ্ছা যদি ক্লাসরুমে 100 জন বাচ্চা থাকে, পেছনের জন দেখতে পাবে তো? তাহলে কি করতে হবে? বলবে যে বড় করে লিখতে হবে। তা আপনি বড় করে লিখেননি কেন? আপনি তো ছোট করে লিখেছেন। আপনি তো একজনকে পড়াচ্ছেন যেন ওই ভেবে লিখেছেন। এটা একটা। আর যে জিনিসগুলো আমি ফিল করছিলাম, আয়তঘন পড়াতে গেলে ওই দিকে তাকালে হবে না। ওটা ছবি আঁকলাম, ছবিটা প্রথমেই এঁকে দেওয়া উচিত। আচ্ছা, আয়তঘন কি জিনিস এটা বলার আগে তাহলে একটা আয়তঘন দেখে নাও, এটা কার সঙ্গে মিল আছে, তখন রুমটা উঠাবে। আচ্ছা, এটা কেমন লাগছে দেখতে। ছবিটা অনেক দেরিতে করা হয়েছে। আর যে জিনিসটা আমি ফিল করছিলাম সেটা হচ্ছে যে আমার একটা স্যার ছিল, সেই স্যারও এই দিকে তাকিয়ে পড়াতো। নার্ভাসনেসের জন্য সবার দিকে তাকালে আরো বেশি ভয় লেগে যাচ্ছে। সুরনাথ কলেজে এবি স্যার বলে ডিনামিক্স পড়ায়, তো ঠিক এইভাবে তাকিয়ে পড়াতো। এটাতে কি হতো তাহলে তোমরা বুঝতে পেরেছো তো? তারপরে কে বাইরে গেল, কে করলো, কোনো ভ্রুক্ষেপে নেই, একদম ইন্টারেস্টিং ছিল না। স্যার পড়াতো, পড়তে হয়, পড়তাম। আমার যখন আই কন্ট্যাক্ট থাকবে তখন ভালো লাগবে। তাহলে আমি আয়তঘন আঁকলাম, আয়তঘনটা কার সঙ্গে মিল আছে? একদম দেখছো এই রুমটার সঙ্গে মিল আছে। তাহলে রুমটাতে যদি হয় তাহলে কটা তল আছে?
এই তো একটা দেওয়াল, আচ্ছা মেঝেটাই তো একটা তল, তাহলে ছাদটা একটা তল, তাহলে মেঝে কোনটা? এটা মেঝে। ছাদ কোনটা? এটা ছাদ। এই ওয়ালটা কোনটা? এই ওয়ালটা এই ওয়াল। পরের ওয়ালটা কোনটা? এই ওয়াল। বলতে হবে একদম লাউডলি, এইদিকে তাকিয়ে বলতে হবে। না হলে এই দিকে তাকিয়ে যখন বলা হচ্ছে, তারপর বুঝতে পারছো তো, এইভাবে যখন বলা হচ্ছে তখন আই কন্ট্যাক্ট আসছে না। আই কন্ট্যাক্ট কার সঙ্গে হবে? ইন্টারভিউ যে সমস্ত স্যার ম্যাডাম থাকবে আমার সঙ্গে, 3 জন থাকে, 3 জনের সঙ্গেই আই কন্ট্যাক্টটা হবে। সেটাও কনফিডেন্স আছে সেটা বোঝায়। তো সেই কারণে আর একটু লেখাটা বড় করতে হবে, লেখা অনেকটা বড় করতে হবে, লেখাটা বড় করতে হবে। ছবিটা একটু অন্যরকম ছিল, যেমন এই যে শেপগুলো, তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা কোনটা করছি তখন মার্ক করে দিতে হবে, যেটা মার্ক করা দরকার ছিল। যে তাহলে আমরা মেঝেটার গাইছি, তাহলে মেঝেটা কোনটা রে বাবা? এটা হচ্ছে মেঝে, তাহলে এই ছাদ এটা। তাহলে মেঝেটার ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো সবার জানা, সেটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কেন আমি 2 দিয়ে গুণ করবো? কারণ এটা আর এটা তো একই জিনিস, ছাদ তো একই জিনিস, তাহলে ছাদ 2 দিয়ে গুণ করবো। এটা একটু বল, তাহলে সুবিধা হবে। অত সুযোগ দেবে না হয়তো, কিন্তু যদি দেয় তখন তো আর করতে পারবো না, তাই না? এছাড়া তো ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই, কিন্তু ভয়েসটা আরো বাড়াতে হবে। ভয়েস খুব আস্তে হচ্ছিল, খুব আস্তে ভয়েস। আর প্রথমেই যে এক্সাম্পলগুলো দিয়েছো সেই এক্সাম্পলগুলো একটু মডিফাই করতে হবে। প্রথমত হচ্ছে গরিব স্কুলের বাচ্চা ক্রিসমাস কেক নাও খেতে পারে, আর বক্সে খাবার নাও আসতে পারে। তো আরও ফিজিবল যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেওয়া বেটার, ঠিক আছে? বক্সে অনেকের খাবার আসে না, প্যাকেটে করেও খাবার আসে। তো ওইটার থেকে বেটার হচ্ছে অন্য এক্সাম্পলগুলো দেওয়া। প্রচুর এক্সাম্পল আছে, বাক্স থেকে শুরু করে দেশলাই বাক্স থেকে শুরু করে বহু এরকম এক্সাম্পল আছে যেগুলোকে আমরা চোখে দেখেছি। ইট, ঠিক আছে? বলেই স্যার যেটা বললেন, ছবিটা একটা জিওমেট্রিক্যাল ফিগার, তার আগে সংজ্ঞা পরে ছবি, এটা খুবই অড কম্বিনেশন। আগে চোখের সামনে ভিজুয়াল ব্যাপারটা আনতে হবে, ঠিক আছে? তারপরে সেটার ব্যাপারে ব্যাখ্যা। ওই স্যার যেগুলো বলেছে মার্ক করতে, যেগুলো এইটার জন্যে এই তলটা আইডেন্টিফিকেশন আলাদা মার্ক, আর একটা পাশেরটা আলাদা মার্ক। এটা যদি মার্ক করে দেওয়া হয় জিনিসটা স্টুডেন্টের কাছে বুঝতে সুবিধা হবে। এই জায়গাতে সব বারবার যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেখা হয়, এটা বড় ওয়ার্ড। এর জন্য আমরা কি করি? বারবার ধরে নোটেশন ইউজ করি, ABC, ঠিক করি তো? সেটাকে প্রথমেই যদি বলে দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখতে সুবিধা হবে। 2AB 2BC 2CA করতে গেলে সুবিধা হবে, ঠিক আছে? ওখানে যদি আমি বলে দিই যে এটা আমরা তো বারবার ধরে এটা লিখতে পারবো না, তাই ছোট করে আমরা তার জন্যে A লিখলাম, তার জন্য B লিখলাম, C লিখলাম, তাহলে টাইমটা কম লাগবে, ঠিক আছে? আয়তন লেখার পরে এই যে ঘন একক, এই টোটালটার মধ্যে কোনো কমা, পূর্ণচ্ছেদ, ব্র্যাকেট, ইকুয়াল সাইন কিচ্ছু হয়নি, ঠিক আছে? এইটা একটু দিতে হবে। এই যে নিচের লাইনটা লেখা আছে এটার মধ্যে কোথাও কিছু নেই, হ্যাঁ? ওটা তাড়াতাড়ির জন্য একটু গোলমাল হয়েছে। আয়তন ইকুয়াল টু হবে, হ্যাঁ, ইকুয়াল হবে, আর ওটা একটা ব্লক করে দাও। মানে তুমি হয়তো আয়তন অবধি যেতেই পারবে না, ধরে নাও, ঠিক আছে? তো ওই মানে যেটা ক্ষেত্রফল সেইটার উপরই বেশি করে কনসেন্ট্রেট করবে, ঠিক আছে? তল, ধার, শীর্ষবিন্দু, এইটা বলার জন্য একটু তাকাতে হবে এদিকে, উল্টো দিকে তাকাতে হবে। কটা তল আছে? মেঝেটা একটা, ছাদ একটা, দুটো, আর তারপরে হঠাৎ করে বলে দেওয়া হলো আর 4 দেওয়াল। 4 দেওয়াল নয়, তাহলে এই একটা তল, এটা একটা দেওয়াল, আর এই দিকেটা দেওয়াল, মানে দেখাতে হবে, প্রত্যেকটাই দেখিয়ে দিতে হবে। আর সামনে একটা, আর আমার পেছনে একটা, তাহলে 4টে তল। শীর্ষবিন্দু কোথায়? ওই যে কর্নার দেখিয়ে দিতে হবে, এই কর্নার, এই কর্নার, কর্নারগুলো দেখিয়ে দিতে হবে, নিচের কর্নারগুলো। সুবিধা হতে হবে, আরো স্মার্টলি করা যাবে। আচ্ছা, এটা ভালো টপিক, স্মার্টলি করা যাবে, স্মার্টলি করতে হবে, না হলে কিন্তু এই কম্পিটিশনের বাজারে টিকে থাকা যাবে না, সুযোগ বারবার আসবে। ভয়টার থেকেও বেশি ওভারকাম করে নিতে হবে যে আমি লাউডলি বলবো। লাউডলি বলার জন্য ঝগড়া তো করা হয় মাঝে মাঝে, ওইটাই এটা কল্পনা করতে হবে যে 100 স্টুডেন্ট আছে। হ্যাঁ, ভয়টা প্রচুর শেষ হচ্ছিল, পর্যন্ত আমার ভয় ছিল সেটা হচ্ছিল। থাকবে প্রত্যেকটা স্কুলে, আর ছাত্ররা আমাদের মাথার উপরে যেন না নাচে, তার জন্য কন্ট্রোলিং পাওয়ারটা তৈরি করতে হবে। সেই কন্ট্রোলিং পাওয়ার আসবে কার কত ভয়েস বেশি তার উপর। যে একটু চেঁচিয়ে বলতে পারে, যেমন আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না, গলা বসে গেছে, কন্ট্রোল করবো কি করে? ওদের ভয়েস আমাদের থেকে বেশি হয়ে যাচ্ছে, না আমাদের ভয়েস আরো বেশি করতে হবে। ওই জন্য এখন কিন্তু অনেক ম্যাডাম সেই লেভেলিয়ার মাইক গুলো নিয়ে যায়, কেন? কন্ট্রোল করতে পারছে না তো।
আচ্ছা। আর এটা খুবই সমস্যা। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি যে কিছু কিছু স্যার ম্যাডাম দিয়ে হয়তো বললো, হঠাৎ করে দেখছি ক্লাস থেকে বেরিয়ে চলে আসলো, এসে হেডমাস্টারকে এসে বলছে আমি কন্ট্রোল করতে পারছি না, আমি ক্লাস নিতে পারলাম না। হেডমাস্টার কি বলবে? হেডমাস্টার বলবে যে কন্ট্রোল করার দায়িত্ব কার? আমার না আপনার? তা আপনি কন্ট্রোল করতে পারেননি কেন? কারণ ভয়েস আমার কম, ভয়েসটা খুব দরকার। ওটা লাউডলি প্র্যাকটিস করতে হবে, একদম জোরে জোরে করে বলতে হবে, আর জোরেই বলতে হবে ওখানে, খুব দরকার। আমি কালকেও দেখেছি একজন দুজন, আজকে রিম্পা আর সমাপ্তি ওদের ভয়েসটাও কম ছিল, কিন্তু ওরা পরের দিকে একটু বেশি বাড়িয়েছিল, সেই জন্য ওরা বললাম না, কিন্তু ভয়েস কিন্তু অনেক কম ছিল। কালকে বেশ কজন, একজন খুব সুন্দর করে ভয়েস মডুলেশন করেছে, আরেকটা জিনিস একটু ঘুরে ঘুরে, মানে একটা জায়গায় স্থির না থেকে আমি একটু ঘুরে 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 দেখবো, এটা খুব সুবিধা। কালকে একটা মেয়ের সে ভিডিওটা আমি দিয়েওছিলাম, ও ঘুরে 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 সুন্দর করে করেছে, আলোচনা করেছে। বাকি সব ঠিক ছিল, টপিক ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। বোর্ডটা ঘুরিয়ে আসতে হবে, লেখা কম, তাহলে বলবে যে বোর্ড ওয়ার্ক করতে জানেন না আপনি। প্রথমে ছবিটা দিয়ে বললে জিনিসটা আরো ভালো করে বোঝানো যেত। ঠিক আছে, পরে একটা মূল্যায়ন হবে, তখন না হয় শুধরে নেব। ঠিক আছে। নমস্কার। মৌমিতা মিত্র। বাড়ি কোথায়? আমার গড়িয়া স্টেশন এরিয়া। গড়িয়া স্টেশনের কাছে। কোন কলেজে পড়াশোনা করছো? আমি লেডি ব্রেবন কলেজ থেকে এমএসসি। হ্যাঁ, তারপরে এমএসসি করেছি পিওর ম্যাথামেটিক্সে। এখন কি করে? এখন আমি ওই স্কুল স্টুডেন্টদের টুকটাক টিউশনিগুলো করাই, আর টুকটাক মানে কোন ক্লাস পর্যন্ত? মানে ছোট ক্লাসেরই স্টুডেন্টদের পড়াই। এবার আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, সেই কারণে আমাকে এখান থেকে এখন শিলিগুড়িতে যেতে হয়েছে। তো সেখানে গিয়ে আপাতত আমি এখন কিছু করছি না, এখানে থাকতে স্কুল স্টুডেন্টদের কিভাবে পড়াচ্ছেন আপনি শিলিগুড়ি থেকে? শিলিগুড়িতে ওখানে গিয়ে আর ওটা কন্টিনিউ করতে পারছি না আর কি। তো কোনো মাধ্যম ছিল পড়ানো যেত? আমি অফলাইনে পড়াতাম, মানে বাড়িতে সেটা গিয়ে আমার। যখন বাস্তবে হতো, এখন তো শিলিগুড়িতে, হ্যাঁ, অফলাইন আর সম্ভব না, তাহলে সেটা তো পড়ানো যেত। পড়ানো যেত, অফলাইনে তো সম্ভব না। হ্যাঁ, অনলাইনে কিছু। ধরুন স্কুলে অসম্ভব গরমের জন্য 1.5 মাস স্কুল বন্ধ, তাহলে একদল স্টুডেন্ট বা বহু স্টুডেন্ট সে তো আর পড়া থেকে বিচ্ছিন্ন থাকবে না। না, তাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাহলে কি ব্যবস্থা করা যেত? অনলাইনে জুম মিটের মাধ্যমে এগুলো হতে পারে। তাহলে আপনি তো এদেরও পড়াতে পারতেন। হ্যাঁ, সেটা এখন হয়ে ওঠে না। আচ্ছা, আপনি পড়িয়েছিলেন আয়তঘন, কিউবয়েড। হ্যাঁ, আয়তঘনকের তলগুলো দেখতে কেমন? তলগুলো আয়তাকার ক্ষেত্রের মতো দেখতে। যদি বর্গাকার হতো তাহলে এটা কি হয়ে যেত? এটা ঘন হয়ে যেত, কিউব। ঘনক হয়ে যেত। আচ্ছা, এই আয়তঘনটার মধ্যে সবচেয়ে বড় যদি কোনো রড বা যদি কোনো বাঁশকে রাখতে হয়, মানে সরলরৈখিক কোনো দূরত্ব রাখতে হয়, তাহলে সেটা কি হতে পারে? এর কর্ণ হবে। তার দৈর্ঘ্য কত হতে পারে? 3টে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এদের স্কোয়ারের যোগফলের রুট। আচ্ছা, এটা কোন ফর্মুলা থেকে এসেছে, মানে কি ব্যবহার করা হয়েছে এটার জন্য? কোন একটা পার্টিকুলার ফর্মুলা? পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা এসেছে। হ্যাঁ। আচ্ছা, আমাকে বলুন, এর যে তল, এর 6টা তল আছে, ঠিক? এই 6টা তলের মোট ক্ষেত্রফল আর সমায়তনের যদি আমি একটা সিলিন্ডার নিই, একটা লম্ববৃত্তাকার চোঙ নিলাম, একটা আয়তঘন নিলাম, আর একটা গোলক নিলাম, এই 3টের আয়তন একই। আচ্ছা, 1 লিটার করে আয়তন। কার সারফেস এরিয়া, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কার সবচেয়ে বেশি হবে? আয়তঘনকের। আয়তঘনকের সবচেয়ে বেশি হবে। হ্যাঁ। সবচেয়ে কম হবে কার? গোলক। গোলকের সবচেয়ে কম হবে। গোলকের এমনি কত হয়? গোলকের ক্ষেত্রফল কত হয়? গোলকেরটা সবচেয়ে বেশি হবে, 4 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব ক্ষেত্রফল হতে পারে? ক্ষেত্রফল, আচ্ছা আমি গুলিয়ে ফেলছি, 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার।
যাই হোক, সবচেয়ে বেশি হবে চোঙের, আর সবচেয়ে কম হচ্ছে গোলকের। বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, তার কারণ পৃষ্ঠটানের জন্য সবচেয়ে ছোট কম করতে চেষ্টা করে। আর আমাদের যে থার্মোমিটার হয়, থার্মোমিটারের যেখানে পারদ থাকে সেই জায়গাটা কিরকম হয়, সিলিন্ড্রিক্যাল হয়, Cylindrical। যাতে তার সারফেসটা বেশি হয়, হিট নিতে পারে বলে। ঠিক, তাই এর সবচেয়ে বেশি হয় চোঙের, আর গোলকের সবচেয়ে কম। কম হয়। চার দেওয়ালের ক্ষেত্রফল কি করে বার করবো এটা থেকে আমি? চার দেওয়ালের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল, এই দুটো বাদ যদি দেওয়া হয় সমগ্র তলের ক্ষেত্রফল থেকে, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল পাওয়া যাবে। কি করে সেটা ফর্মুলা কিছু করা যেতে পারে? হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার মধ্যে ব্র্যাকেট হবে, ইন্টু উচ্চতা। এটা স্টুডেন্টকে বোঝানোর জন্য আপনি কি টিএলএম ইউজ করবেন? কি থিওরেম আমি টিএলএম, টিএলএম এটার ফুল ফর্মটা আমার ঠিক জানা নেই। মানে হচ্ছে শিক্ষা প্রদীপন, মানে আপনি কোনো বাস্তব একটা কিছু নিয়ে গেলেন, বস্তু বা কোনো একটা বিষয়, মডেল, চার্ট, যেটা দিয়ে আপনি বাচ্চাটাকে সহজে এর সঙ্গে ইনভলভ করতে পারবেন। হ্যাঁ, আমি তাহলে তাকে প্রথমে এই ঘরের কথা উদাহরণ দেব, ঘরের উদাহরণ দিয়ে বলবো তার দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা সেটা দেখিয়ে দেবো, আর উচ্চতা কোনটা সেটা দেখিয়ে দেওয়ার পর আমি বলবো যে চারটে দেওয়ালে যেহেতু ক্ষেত্রফল চাইছে, তাহলে এই পাশের ক্ষেত্রফল আমি কত। বলছি এটার থেকে কোন টিএলএম ব্যবহার করতে পারেন না আপনি? যে স্টুডেন্ট চারটে দেওয়ালের ক্ষেত্রফল বার করার জন্য সে হাতে করে বুঝতে পারলো যে এই দেওয়ালটার ক্ষেত্রফল এটা। স্টুডেন্ট হাতে যখন করবে, হাতে কলমে শিখবে বিজ্ঞান অঙ্ক, তখন তো ভালো শিখবে বলে মনে হয়। আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আমি আসলে। বলছি কোনো জিনিস যখন আমরা ক্লাসে বোঝাই হ্যাঁ, তখন বিভিন্ন টিএলএম মানে টিচিং লার্নিং যেসব মেটেরিয়াল আছে সেগুলো ব্যবহার করি তো আমরা। হ্যাঁ। যে স্টুডেন্টের হাতে দিই, দেখ এটা কেমন দেখতে, এটা একটা সিলিন্ডারের মতন দেখতে, দেখ তোর হাতে যে বইটা আছে সেটা কেমন দেখতে, বইটা একটা আয়তঘনকার আয়তঘনের মতো দেখতে। দেখতে। তো এই জিনিসগুলো দিয়ে যদি আপনাকে আমি বোঝাতে বলি আয়তঘনটাকে, তো আপনি কিরকম টিএলএম ব্যবহার করবেন? মানে যেগুলো স্পর্শ করতে হবে, মূর্ত বিমূর্ত শুনেছেন? হ্যাঁ। হ্যাঁ, যেগুলো স্পর্শ করতে পারে, যেগুলো দেখে বুঝতে পারে। আচ্ছা, ওর যে জ্যামিতিক বক্সটা আছে ওটাও তো আয়তঘনের মতো দেখতে, তখন ওটার উদাহরণ দিতে পারি যে এইগুলো পার্শ্বতলের মানে এইগুলো হচ্ছে ওর চারটে দেওয়াল, এইখানে তাহলে ক্ষেত্রফলগুলো বের করা যেতে পারে। ওর জ্যামিতি বক্সটা দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন, তাই তো? হ্যাঁ, মানে জ্যামিতি বক্সটা থেকে আপনি মোটামুটি কিংবা হচ্ছে ওই চারটে দেওয়াল ডাস্টার, আলাদা করতে পারবেন। ওটা বন্ধ থাকতে হবে। ঠিক। আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বুঝি? ইনক্লুসিভ আমি ঠিক বলতে পারবো না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তি জানা নেই। আচ্ছা। আপনার কোনো স্টুডেন্ট হয়তো দূরে বসে আছে, আপনি বোর্ডে লিখছেন, ঠিক আছে? প্রথমে বললো ম্যাডাম আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো আপনি আবার একটু বড় করে লিখলেন, ঠিক আছে? তবুও বলছে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এর সম্ভাব্য কারণ কি হতে পারে? তার হয়তো চোখের সমস্যা হতে পারে, কিংবা সে হয়তো একটু দূরে বসে আছে, তো সেই কারণে হতে পারে। আমি তাকে সামনে নিয়ে এসে বসানোর চেষ্টা করব। সামনে এসে বসেও যদি বলে যে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাহলে তার কাছে যেতে হবে, গিয়ে তার খাতায় একটা ছবি এঁকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে। ধরুন আপনি বোর্ডে লিখছেন 6 আর আপনার স্টুডেন্ট দেখছে সেটা 9, বা লিখছেন 9 দেখছে 6, এর কারণ কি হতে পারে? এটা অতিরিক্ত মোবাইল এগুলো ব্যবহার করলে একটা মেন্টাল কিছু একটা হতে পারে, ডিস্টারবেন্সের কারণে এই ধরনের একটা প্রবলেম হতে পারে। মোবাইল ব্যবহার অমনোযোগের কারণে, অমনোযোগের কারণে তো 6কে 9, 9কে 6 সব সময় দেখবে অমনোযোগে না, সব সময় না, মানে এই ধরনের ঘটনাগুলো তো ঘটে। সবসময় এই প্রবলেমটা হচ্ছে ওর, সবসময় প্রবলেমটা হচ্ছে যে ও 6কে 9 দেখছে, 9কে 6 দেখছে। তাহলে আমি ফার্স্টে তো ওকে দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা কিভাবে বুঝাবেন? মানে আমি বাড়ি থেকে হয়তো কোনো স্পেশাল কোনো মানে কয়েকজন স্টুডেন্ট বা কোনো একটা স্টুডেন্টের জন্য এরকম ঘটনা ঘটছে, তো আমি বাড়ি থেকে যদি দেখি যে প্রতিদিনই সেরকম করছে, তাহলে আমি বাড়ি থেকে কোনো একটা সংখ্যার কিছু নিয়ে আসবো যেখানে 9 বা 6, সেটা তাহলে তাকে ভালো করে দেখিয়ে বোঝাবো যে এটা 9 এটা 6। তারপরেও বুঝতে পারলো না, তখন
তারপরে তাহলে তাহলে তার বাবা মানে প্যারেন্টসদের ডাকবো, একটু ডেকে তাহলে জিজ্ঞাসা বলার চেষ্টা করব যে ওর হয়তো কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে, সে কারণে ও তা আপনার মনে হয় যে কোনো প্রবলেম আছে, ডায়াগনোসিস করতে পারছেন? মানে এটা এই নাম্বারসের ক্ষেত্রে এরকম কিন্তু উল্টে যায়। উল্টে যায় স্যার। পি কে কিউ দেখে, কিউ কে পি দেখে। 6 বা 6 বা 9 বলছেন, এমনটা হতে পারে 6টাকে উল্টো 6 লিখছে, পুরো 6 এর লিখছে কিন্তু উল্টো, তার মানে প্রতিচ্ছবিটা লিখছে, বা বি কে ডি মনে করছে, ডি কে বি মনে করছে, এরকম প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে তো তাহলে অঙ্কটা তো পুরো ভুল হয়ে যাবে, বারবার ওকে তাহলে প্র্যাকটিস। এই ক্ষেত্রে তার কোনো একটা সমস্যা আছে, যেটা হচ্ছে ও শেখার সময় ও সঠিকভাবে শেখেনি, খুব মন দিয়ে শেখেনি। তাকে সেই মন দিয়ে শেখানোর জায়গাটাকে তৈরি করতে হবে, যেটা আপনার কথা মধ্যে এসেছিল, কিন্তু সেটাকে জোর দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে যে আপনি কি করতে চান। ঠিক আছে, এরকম একটা ধরুন সিচুয়েশন হলো যে খাতা একটি ছেলে অত্যন্ত ভালো অঙ্ক করেছে, সমস্ত পর্যায় বা ধাপ সে সম্পূর্ণ করে সে উত্তর করেছে, প্রতিটা উত্তর, এবং প্রত্যেকটা পাতায় সে কোনো একটা কালি দিয়ে কেটে দিয়েছে। সেক্ষেত্রে আপনি করবেন কি? নাম্বার দেবেন না, মানে এত সুন্দর অঙ্ক করেছে, বাকি ক্লাসের কেউ তার মতো অঙ্ক করেনি, সেই সব থেকে ভালো অঙ্ক করেছে। মানে সেক্ষেত্রে নাম্বার তো দেওয়া সম্ভব হবে না, কারণ সে নিজেই কেটেছে জিনিসটাকে, সেটা তো আমি গ্রহণযোগ্য, প্রত্যেকটা পাতায় কিন্তু, এবং সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না, কারণ সে নিজেই কেটে দিয়েছে জিনিসটা করে। এবার আপনার করণীয় কি? নাম্বার দিলেন না, আমি তার খাতাটা নিয়ে আসবো ক্লাসরুমে, যদি সম্ভব হয় সেরকম ক্লাসরুমে নিয়ে আসবো, নিয়ে এসে তাকে বোঝানোর চেষ্টা করব যে সমস্যা কি হয়েছে, তোমার অঙ্কগুলো সব ঠিকঠাকই ছিল, তুমি এইভাবে কাটলে কেন, কি কি ব্যাপার, কি হয়েছে, এগুলো আমি বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কিন্তু যেহেতু সে কেটেছে, তাহলে তাকে নম্বর তো দিতে পারি না। আরেকটা অঙ্কের ক্ষেত্রে খুব সমস্যা হয়, খুব অস্পষ্ট অক্ষরে জড়িয়ে জড়িয়ে লিখে দিয়ে যায়, ফলে মাস্টার বুঝতে পারেন না কি লিখতে চেয়েছে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে একজন ছাত্রকে আপনি কি মানে উপদেশ দেবেন? আমি তাকে বলবো যে মানে কি এমন করবে যাতে তার খাতার অক্ষরটা নাম্বারস গুলো সুন্দরভাবে লেখে, অঙ্কগুলো সঠিকভাবে সাজায়। তার জন্য তাকে আমি বলবো যে বারে বারে জিনিসটা প্র্যাকটিস করতে হবে, যে সিডব্লিউ খাতা থাকবে, ক্লাস ওয়ার্কের যে খাতাটা থাকবে, সেই খাতায় তার খাতাটা প্রতিদিন আমি চেক করব, দেখব যে প্রতিদিন সে উন্নতি করছে কিনা। তাকে প্রথমে বোঝালাম যে এইভাবে খাতায় লিখলে তোমার লেখাগুলো কেউ পড়তে পারবে না, তাহলে সেক্ষেত্রে তুমি নম্বরটা কম পেয়ে যাবে, তাহলে তুমি খাতাটা তাহলে লেখাটা ঠিক করতে হবে, ইমপ্রুভ করতে হবে, তাহলে তো প্রতিদিন আমি চেক করতে থাকবো তার খাতাটা। এরকম হয় যে ধরুন ক্লাস 10 এর ছেলে ও 7 লিখেছে, 1 লিখেছে, বোঝা যায় না। ঠিক আছে, এরকম অনেক সংখ্যা আছে যেগুলো ওরা ছোটবেলা থেকে সেভাবে অভ্যস্ত হয়ে ওঠেনি, কিভাবে কোনটা কিভাবে লেখা, এই সমস্যাগুলো কিন্তু আসবে, আপনার যে প্রফেশন এইগুলোই আসবে। ঠিক আছে, বাকি তো বোধ বুদ্ধি শিক্ষণ সব রকম চলবে, সেটা কিছু। আচ্ছা, গণিত শেখার সবচেয়ে বড় বাধা কি আপনার মতে? আর জিনিসটাকে সবাই ভিজুয়ালাইজ করতে পারে না, মানে উদাহরণ দিয়ে শুধু সবাই ওই সূত্র এগুলো মুখস্থ করার চেষ্টা করে নেয়, মানে যখনই কোনো একটা চ্যাপ্টার শুরু হলো সঙ্গে সঙ্গে সেটা সূত্রগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করে নেয়, সেই জন্য তারা ওই মুখস্থটা বিদ্যাটা বেশি দিন থাকে না। তো এইভাবে যখন তারা একটা ক্লাসের পর একটা ক্লাস উঠতে থাকে, তখন নিচের ক্লাসে জিনিসগুলো ঠিকঠাকভাবে মনে থাকে না, যেহেতু তারা ঠিক করে ওগুলো না বুঝে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করছে, সেই কারণে হয়তো তাদের একটা ভীতি তৈরি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনার দেখলাম আমরা ইন্টারভিউ যখন ডেমো দিয়েছিলেন তখন একটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে একটা নার্ভাসনেস কাজ করছিল, এখনো করছে। এই নার্ভাসনেসটাকে যত তাড়াতাড়ি কমানো যাবে তত দ্রুত মঙ্গল। ঠিক, প্রথমত তো এখানে তো কেউ বাদ দেওয়ার নেই বা কেউ মারার ধরার নেই বা অন্য কিছু তো নেই, এখানে একটাই, আইদার আমি চাকরি পাবো নাহলে পাবো না, এই দুটোর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে আমাকে আমার বেস্ট দিতে হবে, এর বাইরে অন্য কিছু নেই। ঠিক, কিন্তু এই ধরনের টেনশন যদি আমার পারফরমেন্সের ক্ষতি করে তাহলে আলটিমেটলি আখেরে আমারই ক্ষতি। তাই এইটাকে কমানোর জন্য যাবতীয় যা করার দরকার সেটা করতে হবে।
আপনার কাছে 1 মাসের কাছাকাছি টাইম আছে। এর মধ্যে আপনি চেষ্টা করুন যে আপনার এই যে হঠাৎ করে যে জিনিসগুলো হয়ে যাচ্ছে, কিছু বললে না উত্তর দিতে পারলে যে টেনশন হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছেন, এই জিনিসগুলো যাতে কমে আসে। ঠিক, নর্মাল আর একটু গুছিয়ে বলা। না, আপনি ঠিকই বলছেন, ঠিক আছে, কিন্তু টেনশন করতে গেলে একটু যেটা গুলিয়ে জানতে চাওয়া হচ্ছে সেই হিসেবে বলা। তাছাড়া কারণ আপনার এত ভালো স্কুলিং, এত ভালো সবকিছু, তাছাড়াও কলেজ স্টুডেন্ট। এটা আপনি মনে রাখবেন, ঠিক আছে, যে বললাম, ওখানেও বললাম যে ভয় সবার মধ্যে আছে, ঠিক আছে। তো যে মিনিমাইজ করতে পারে, যেটা ওভারকাম যারা করতে পারে, তারাই কিন্তু সফল হবে। সফল হবে, হ্যাঁ, বাকিরা হবে। সেই জন্য যখন তুমি আনসার করবে, ভয়ের উপর ফোকাস করবে না, আমাকে ভয় লাগছে। বললাম এটা নর্মাল জিনিস, মানে হিউম্যান বিংস, আমরা মানুষ, সবার মধ্যে ভয়টা আছে। এটা তোমাকে সাধারণ জিনিস ভাবতে হবে। তুমি যদি ভয়ের উপর ফোকাস করতে থাকো, ঠিক আছে, তাহলে ওই ভয়টার উপরই ফোকাস থাকবে, গিয়ে আটকে যাবে। তোমাকে ভাবতে হবে এই যে বললাম টোটকা, ভয় সবাইকে লাগে, আমাকেও লাগছে, ঠিক আছে। তোমার যে আনসারের উপর ফোকাস করতে হবে বেশি বেশি। ঠিক আছে, ঠিক আছে, ওভারঅল পারফরমেন্স ঠিক আছে, আর একটু বেটারের জায়গা আছে, মানে করতেই হবে। একটু সিকিউর দ্য সিটটাকে সিকিউর করার জন্য আর একটু এগোতে হবে। সম্ভব করা যায়। কারণ সেটা আপনার কারণ কম্পিটিশনটি আছে। কম্পিটিটিভ এক্সাম হচ্ছে কি, আমরা পড়িনি রিলেটিভিটি, মানে আপেক্ষিক, মানে একজনের থেকে আরেকজনকে যে ভালো হবে তাকেই তো নেবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কাজ করছে আমার প্রচুর। অভ্যাস হয়ে যাবে। ওটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা কাটিয়ে উঠতে হবে। থ্যাংক ইউ যেকোনো স্যার। ভাবে।